আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আর কিছু সময় পর। শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনার কথা। নির্বাচন ঘিরে ভোটার থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাত 11টায়। এজন্য শেষ মুহূর্তের প্রচারণায় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল থেকেই লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে দেখে শুনেই পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। পলিটিক্যাল এজেন্ডা অ্যাকমপ্লিশ করার জন্য অ্যাকচুয়ালি ডাকসুতে না দাঁড়িয়ে যারা জেনারেল স্টুডেন্টদের জন্যই কাজ করবে তারাই যাতে জয়ী হয়ে আসে। কোনো আগ্রাসনের রাজনীতি করে না এমন একজনকে আমরা চাই ভিপি, জিএস এবং এজিএস সকল পোস্টে। প্রত্যাশা থাকবে যে সবাই যে এত ইশতেহার দিচ্ছে এগুলো যাতে বাস্তবায়িত হয়। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদেরকে আমি ভোট দেব না। এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাডেগরি ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। শেষ দিনে এসে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রার্থীদের নিয়ে 8 দফা প্রতিশ্রুতি সম্বলিত শপথ বাক্য পাঠ করেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন ঘিরে নানা তর্ক বিতর্ক এবং পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গঠনে নির্বাচিত প্রার্থীরা ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর, আর কিছুক্ষণ বাকি আছে প্রচারণা শেষ হতে, এখনো কি প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন? তাসরিমা, ঠিক 11টা যখন বাজবে তখনই আনুষ্ঠানিকভাবে আচরণবিধি যেটি রয়েছে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে বা চিফ রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে, সেখানে ঠিক 11টার পরপরই আর কোনো ধরনের নির্বাচনী এই প্রচারণা, ভোট চাওয়া, এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো ধরনের প্রার্থী করতে পারবেন না। একটু আগেও আমি কয়েকটি আবাসিক হলে ঘুরে এসেছি এবং প্রত্যেকটি আবাসিক হলের প্রত্যেকটি রুমেই আসলে বিভিন্ন প্যানেলের প্রার্থী, হল সংসদের প্রার্থী এবং কেন্দ্রীয় যে ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর যারা প্রার্থী তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকটি হলে যাচ্ছেন, প্রত্যেকটি হলের রুমে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন এবং শেষ মুহূর্তে শিক্ষার্থীদেরকে তাদের পক্ষে আনবার জন্য, প্রার্থীদের নিজেদের পক্ষে ভোট আনবার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা আসলে যারা বিজয়ী হয়ে ক্যাম্পাসকে, বিশ্ববিদ্যালয়কে কী ধরনের পরিবর্তন আসলে তারা উপহার দেবেন সেটি তারা বোঝানোর চেষ্টা করছেন। একটু আগে এখানে ছাত্র শিবিরে, এখন আমি যে জায়গাটিতে আছি সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি, পুরো প্যানেলের সদস্য যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, তারা এখানে ব্রিফিং করেছেন। তারা বলেছেন যে তারাও বিশ্ববিদ্যালয়কে পরিবর্তনের জন্য তাদের যে ইশতেহার, সেই ইশতেহারগুলো নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন এবং শিক্ষার্থীদের যথেষ্ট সাড়া তারা পেয়েছেন। আজকেও বেশ কয়েকটি হলে তারা গিয়েছেন এবং নারীদের একটি হলে তাদের সভা ছিল, সেই সভায়ও তারা অধিক সংখ্যক শিক্ষার্থীর সাড়া পেয়েছেন এমনটা আমাদেরকে বলেছেন। এছাড়া অন্য প্যানেল যারা রয়েছে তারাও প্রচারণা চালাচ্ছেন তাদের মতো করে। ছাত্রদলের বেশ কয়েকটি সভা আজকে ছিল নারীদের হলগুলোতে, সেখানেও তারা সাড়া পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাসরিমা।
দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের একেবারে শেষ মুহূর্তের প্রচারণার খবর। মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরের পর একে একে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা। এর মধ্যে দুপুরে শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি এবং দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনকে জিএস পদে মনোনয়ন দিয়ে 23 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। বিকেলে জিএস সহ আরও কয়েকটি পদে নিজেদের দলের বাইরের প্রার্থীদের নিয়ে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদকে ভিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাকে জিএস পদে মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে এখন পর্যন্ত 1615টি বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির ঘটনা হয়েছে। প্রতিদিন গড়ে 4টি ঘটনার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারপরও কিছু কিছু ব্যক্তি কিংবা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। রোববার রাতে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলন স্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে সম্মেলন করার কোনো সুযোগ ছিল না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, নেতারা পালিয়েছিল। এরপরেও সবকিছু অতিক্রম করে তরুণদের সাথে নিয়ে আগামীকাল সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুর্ঘটনাতে তারা সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, জনগণের পার্টিসিপেশন হবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিওতে অমূলক কোনো সংস্কার ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনার সভায় কথা বলেন তিনি। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে বিএনপির। মেজবা হাসানের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়কর আইনজীবীদের এই আলোচনা সভা। অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না। সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ঐকমত্যের ভিত্তিতে, সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায়। 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে।
কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এ বিষয়ে ঐকমত্য হয়নি। এরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। এ সময় তিনি বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন ইতিহাস তৈরি হবে। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। বিএনপি জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে চায় তার দল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেন তিনি। কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সংক্ষুব্ধদের কথা শোনা হয়েছে। ৮ শতাধিকের বেশি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এরপর ৩০০টি আসনে চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। এবারের সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণে ভৌগোলিক গুরুত্ব, জনসংখ্যার ঘনত্ব, প্রশাসনিক অখণ্ডতা নিয়ে কারিগরি দল নিয়ে কাজ করেছে। কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ে যাচাইয়ের ফলাফল এসেছে। শিগগিরই নিবন্ধন চূড়ান্ত হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে গত 1 বছরে 3 মন্ত্রণালয়ে ৪৫,০০০ কোটি টাকা খরচ কমানো গেছে বলে জানিয়েছেন জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বিকেলে আগারগাঁওয়ের বিআইডিএস একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দুর্নীতি আর স্বজনপ্রীতি না থাকলে গত 53 বছরে বাংলাদেশের অর্থনীতি অনেক দূরে এগিয়ে যেত। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতি সামগ্রিক অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে, এ নিয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের লেখা বই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক জানান, হাসিনা সরকারের আমলে সরকারি কেনাকাটায় মহা দুর্নীতি হয়েছে, আর গেল 1 বছরে প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে কেনাকাটায় খরচ অনেক কমানো গেছে। আমি যে 3টা মন্ত্রণালয়ে দেখি ৪৫,০০০ কোটি টাকা কাটছে। কিভাবে খরচ কমাইছি? একটা হচ্ছে যে বললাম যে কম্পিটিশন, আমরা কম দামে জিনিস কিনি। তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প। অর্থ উপদেষ্টা জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের অন্তরায় দুর্নীতি আর স্বজনপ্রীতি। করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি আরো আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা আর দ্রুত এগিয়ে দিতে পারতাম। এটা কিন্তু অনস্বীকার্য। আপনারা নিজেরা চিন্তা করেন, এই যে যদি একটু বেটার অবস্থা হলো, যে কোনো সরকার যে কোনো সময় আরো বেটার করতে পারে। পুরনো পদ্ধতি আর মানুষ নিয়ে নতুন সংস্কার কঠিন বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনতে যে অবস্থার মধ্যে আমাদেরকে করতে হলো, এটা খুবই পপুলার একটা ডিমান্ড ছিল, বাট এমন একটা রেজিস্ট্যান্স আসলো, সেটাকে কাউন্টার করতে গিয়ে সেখানেও কিন্তু অর্থনীতি আছে, রাজনীতি আছে কিনা জানি না, কিন্তু ওখানে আবার অর্থনীতির একটা রাজনীতি আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা জানান, কেবল মাথাপিছু আয়ের হিসাব দিয়ে সাম্যভিত্তিক অর্থনীতির প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়। গড়ের যে গল্প, সেই গড়ের গল্পের মধ্যে এই যে বৈষম্যের গল্প, মাঠ বাস্তবতার গল্প, এগুলো অনেকটা অনুপস্থিত হয়ে যায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রাথমিক শিক্ষকদের সব দাবি পূরণ করা হয়েছে এবং এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে 180 দিন ক্লাস হয়, তাই শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। মামলার কারণে
32,000 শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, এটা করা গেলে নতুন পদ সৃষ্টি হবে। প্রশ্নের জবাবে বলেন, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে তা বাতিল চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ফরিদপুর 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ 2 জন এই নোটিশ দেন। 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন দুটি পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সম্পৃক্ত করে আগের প্রজ্ঞাপন বাতিল করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তা না করলে হাইকোর্টে রিট দায়ের করার কথাও জানান নোটিশ প্রদানকারীরা। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এখানে আমাদের স্বতন্ত্র আসনের কথা ভেবেছিলাম, সেটা না করে 2টা ইউনিয়নকে বিচ্ছিন্ন করার কারণে আমরা সকলেই সংক্ষুব্ধ হয়েছে, আমাদের রক্তক্ষরণ হয়েছে। আইনি নোটিশ করা হয়েছে এবং খুব দ্রুততম সময়ে, এই সময় 48 ঘন্টা পরে আমরা পূর্ণাঙ্গ একটি, যদি তারা এই ব্যবস্থা গ্রহণ না করে আমাদের দাবির প্রতি, তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ রিট পিটিশন দায়ের করব। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজে মাইকিং করে ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন জুনের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে। সকালে কলেজ চত্বরে এই ঘটনা হয়। জুনায়েদ নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। শিক্ষার্থী ও ছাত্রদল নেতাদের অভিযোগ, অন্য কলেজের তুলনায় 1 থেকে 1,500 টাকা বেশি ভর্তি ফি নেওয়া হচ্ছে। ফি কমানোর দাবি জানালে উল্টো কলেজ কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে কর্মচারীদের ডেকে হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অধ্যক্ষ সহ সব অভিযুক্তের বিচার দাবি করেছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক শামসুল হক বলেন, জুনায়েদ ভর্তি বন্ধ রাখতে বলে। এ সময় তাকে রুম থেকে বের হয়ে যাবার জন্য বলা হলেও জুনায়েদ সেটি শোনেনি, তাই তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। সে সময় কর্মচারীদের সঙ্গে তার হাতাহাতি হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান অধ্যক্ষ। দেশে জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটের আনন্দ শিপইয়ার্ডে নির্মিত আধুনিক মাল্টিপারপাস জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্পের পরে গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ শিল্পের আইন প্রণয়ন করা হবে। পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষায় অংশীদার হবে এই শিল্প। এ সময় আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হিলবাড়ি বলেন, সোনারগাঁয়ের জাহাজ তৈরির ঐতিহ্য রয়েছে। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিচু এলাকা। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়েছে কয়েকশো পরিবার। শহরের নিচের বাজার, মেহেদিবাগ, গঞ্জপাড়া সহ আশপাশের শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। বন্যার্তরা জানান, গতকাল গভীর রাতে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়, নিচু এলাকায় প্রবাহিত হয়। অসংখ্য ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে খাগড়াছড়ি শহর ও শহরতলির বাসিন্দারা। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তার উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডাকসু নির্বাচনী প্রচারণায় যারা আদিবাসী শব্দকে স্বাভাবিক করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে সচেতন ছাত্র সমাজের কিছু শিক্ষার্থী। জাতীয় জাদুঘরের সামনে সার্বভৌমত্ব সচেতন ছাত্র সমাজের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। বলেন, বিদেশি এনজিও ও ভারতীয় স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শব্দকে সামনে রেখে বিচ্ছিন্নতাবাদী প্রচারণা চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে আলাদা করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেবার কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় আদিবাসী না বরং চাকমা, মারমা সহ প্রত্যেক জাতিকে আলাদাভাবে সংবিধানে উল্লেখ করার দাবি করেন তারা। বিএনপি নেতাকর্মীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে না পারে তবে পতিত স্বৈরাচারী সরকার মাথা চারা দিয়ে উঠবে বলে সতর্ক করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
দুপুরে রাজধানীর বাসাবোতে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আফরোজ আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দুঃশাসন ও নির্যাতনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। প্রত্যেক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি নেত্রী বলেন, বিগত সরকার দালান কোঠা ও পাথরের জঙ্গল বানিয়ে দেশকে বিপর্যস্ত করেছে। বিএনপি ক্ষমতায় এলে সেখান থেকে দেশকে মুক্ত করে সুন্দরভাবে সাজাতে হবে। আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে। এই নির্বাচন ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। কারণ আমরা যদি একজন আপনের পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দল গঠন করতে পারবো না, আমরা দল গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না। ঢাকার সময় অনুযায়ী রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পেনুব্রাল বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত 10:30 নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হয়েছে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ব্লাড মুন হিসেবে চিহ্নিত করা হয়। রাত 11:30টার পর দেশের আকাশে এমন বিরল দৃশ্য দেখা যাবে। এই চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট। উপছায়া গ্রহণও থাকবে একই সঙ্গে। যাদের কাছাকাছি দেখা যাবে উজ্জ্বল ২ গ্রহ শনি ও নেপচুন। এক রাতে এতগুলো মহাজাগতিক ঘটনা একসঙ্গে বছরে একবার কিংবা কখনো কখনো দশকেও একবার ঘটে। অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ বিশ্বের প্রায় ৮৫% মানুষই এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। সংস্কৃতির খবর। দেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা জানালো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুধু গান গেয়ে পরিচয় অনুষ্ঠানে গুণী এই কণ্ঠশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ২৪-এর পরবর্তী দেশের সংস্কৃতিতে উজ্জীবিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠিত হয় সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান। এ সময় শিল্পী তার জনপ্রিয় ও কালজয়ী কিছু গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক। ধন্যবাদ সবাইকে।